সারা বিশ্বে। আমাদের জন্য জোরে হাততালি হবে প্লিজ। আর আমাদের শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন গোটা বিশ্বে এবং সেভাবে। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেক বছরই হয় এবং থিম আলাদা আলাদা করে দিই। তো এবছর আমার মনে হলো এই থিমটাই সবচেয়ে উপযুক্ত এবং সেই জন্য অন্য কাউকে না ডেকে আমরা সমস্ত ধর্মের যারা পিস মেসেঞ্জার তাদের ডেকেছি আলো জ্বালাবার জন্য পুজো। আর কিছু বিশিষ্ট মানুষজন আসবেন এবং সেই বিশিষ্ট মানুষজন কিন্তু আমরা না আরেকটা জিনিস খুব সচেতনভাবে এড়িয়ে যাই, নায়ক নায়িকা গায়ক গায়িকা এরকম নিই না। তারা সমাজের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ডাক্তার, খেলোয়াড়, লেখক এরকম মানুষদের আমরা ডাকি, বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা এসব নিয়ে কাজ করেন এই মানুষদের। কারণ আমার মনে হয় এরা সত্যিই মানুষের জন্য কাজ করেন, মানুষের প্রয়োজনে লাগে। এবং সব কিছু মিলে আরেকটাও বলতে চাই আপনাদের, আমাদের একজন মানে আমাদের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অর্গানাইজেশনের, পার্থদা, হঠাৎই চলে গেছেন। সেদিন বিকেলেও আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের গানের দল আছে, ছেলেদের গান গেয়েছেন, রাত্রিবেলা চলে গেছেন। এই মঞ্চটাই এবার আমরা তাকে উৎসর্গ করেছি, পার্থ বন্দ্যোপাধ্যায় স্মৃতি মঞ্চ। তো সেই জন্য কাজে আমাদের পুজোটা বন্ধ করে দেবো এবছর এরকম ভাবিনি, তবে চেষ্টা করেছি যে এর মধ্যে দিয়েও আমরা যাতে সুবিচার চাইবার, জাস্টিস এরকম একটা কিছু বলার ব্যাপারে এগিয়ে যেতে পারি এবং এদের সবাইকে নিয়ে যাতে সেই ব্যাপারটা আমরা এগোতে পারি। আজকে উদ্বোধনে প্রদীপ প্রজ্বলনের পরে আমাদের প্রত্যেক বছর আরেকটা নতুন জিনিস আছে, গণেশ বন্দনা কিন্তু ছেলেরা শুরু করেন। মানে কলকাতা শহরে যত মোটামুটি ছেলেদের নাচের স্কুল আছে ওরা আসেন আমার এখানে প্রত্যেক বছর। আর সবার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, প্রত্যেক বছরই ওদের এক একটা করে টিম এক একদিন এসে নাচ করেন। আজকে একজনরা এসেছেন, ওনারা গণেশ বন্দনা দিয়ে শুরু করবেন। আর তারপরে তো এই সমস্ত অতিথিরা আসবেন, তারা তো কিছু কথাবার্তা বলবেনই। বাঁশির একটি প্রোগ্রাম আছে বাজানোর, আর আমাদের কিছু ছেলেদের সোলো পারফরমেন্স আছে গানের। তারপরে যে আমাদের গানের দল এবিএমএফ ব্লুজ, তাদের একটা বড় অনুষ্ঠান আছে। এই প্রত্যেক বছরই থাকে এরকম। আগামীকাল নাটক আছে ছেলেদের, তারপরের দিন র্যাম্প শো আছে। আর থাকছেন যে মিরাক্কেলের হাস্য কৌতুক শিল্পী সুরঞ্জিত কর্মকার আছে। তারপরে আগামীকাল টোটন কুমারের গান আছে। সবকিছুর মধ্যে সেই তিলোত্তমার কথা তো নিশ্চয়ই একদম, সেটা নিয়ে যদি তোমার কি না সুবিচার তো নিশ্চয়ই দরকার। আপনাকে যেটা বলা হচ্ছে বিষয়টা ঠিকই, পুরুষদের সম্পর্কে এখন মেয়েদের একটা যেন ঘেন্নার জায়গা তৈরি হয়েছে। অথচ পুরুষ শব্দটার মধ্যে রামমোহন এককালে যা করেছিলেন বিদ্যাসাগরের জন্য আমরা পড়াশোনা করতে পেরেছি, সেখানে দাঁড়িয়ে আপনি নিজেও তাদের মহিলা হয়ে পুরুষদের জন্যই গলা। তার থেকে আমি আগে বলি, এই যে রাত দখল টখল হচ্ছে, বা প্রথম দিন যখন রাত দখল হলো তখন তো তারপরে যখন টোটো ড্রাইভার, ওলা উবের ড্রাইভার, বাস যে রাখা হলো, ট্যাক্সি যে রাখা হলো, তারা তো সবাই পুরুষই ছিলেন বোধহয় না, যারা বাড়ি পৌঁছে দিলেন। আবার এই রাত দখল করতে যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু অনেকের বাবা, কাকা, দাদা, ছেলে, স্বামী সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন। তাহলে পুরুষের ওপর ঘেন্না এসে গেলে তো এত সহজে চলবে না। আর পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দিলেও তো চলবে না। ধর্ষকরা কখনো পুরুষ নন, এটা প্রথম ক্লিয়ার করতে হবে। যারা ধর্ষক তারা কিন্তু পুরুষ নন, তারা একটা আলাদাই ক্যাটাগরিতে পড়েন, তারা একটা বিকৃত মানসিকতার অন্যরকম পুরুষ। তাকে পুরুষ বলবো কিনা আমি জানি না। কাজে তাই বলে যদি আপনারা চান আপনারা সমস্ত পৃথিবীর পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দেবেন, তাহলে তো খুব মুশকিল হবে কিন্তু। কারণ সবচেয়ে বড় কথা, যেদিন 14ই আগস্ট আপনারা সবাই রাত জাগলেন, তারপরে এদের কাছেই আপনাদেরকে তো বলতে হলো। তো না বলে কোনো উপায় নেই, কারণ এখনো তো আমাদের পৃথিবীটা এটা হয়ে যায়নি যে সব টোটো, সব অটো, সব বাস, সব ট্যাক্সি, সব কিছু মেয়েরা চালাচ্ছেন বলে সেটা তো কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু হয়নি এখনো। তো খাবার নিয়ে, জল নিয়ে যে যারা যারা যাবেন দেবেন, সবাই তো হননি মেয়েরা এখন। যে বিলটা আনলো, আমাদের তো দেশে একটা বিল আছে, কারণ যদি আইন না থাকতো তাহলে আমাদের কলকাতার উপরে ধনঞ্জয়ের ফাঁসি হতো না, যেটা আমরা সবাই জানি। না ঠিক আছে, বিল এসেছে কেন, ওনারা কেন আনলেন সে ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন। এত কঠিন জটিল আইনি বিষয়ে আমি ঢুকতে চাই না। তবে আমার একটাই বক্তব্য, বা আমাদের একটাই বক্তব্য, যদি বিল এসছে খুবই স্বাগত, কিন্তু যে সমস্ত পুরুষের পরিবার মিথ্যে ধর্ষণ, মিথ্যে শ্লীলতাহানি, মিথ্যে পক্সো মামলায় জর্জরিত, তাদের বাবা, ভাই এরা আত্মহত্যা করছেন, অনেক মায়েরা আত্মহত্যা করছেন, বোনেদের আর কোনোদিন বিয়ে হচ্ছে না, হঠাৎ 10 বছর বাদে তারা জানতে পারছেন তারা ধর্ষণটাই করেননি। কেউ 2 বছর বাদে, কেউ 5 বছর বাদে, কেউ 10 বছর বাদে। তাদের সন্তানরা, স্ত্রী সন্তান নিয়ে কখনো চলে যাচ্ছেন, সন্তানদের স্কুল ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই মিথ্যে ধর্ষণ মামলার অপরাধী যারা, তাদের জন্য মৃত্যুদণ্ড হোক, কোনো আপত্তি নেই। কারণ যদি সবকিছুতে ইকুয়ালিটি আসে তাহলে দণ্ডের ক্ষেত্রে ইকুয়ালিটি আসে, কোনো অসুবিধা নেই। আমার নাম নন্দিনী ভট্টাচার্য, আমি প্রেসিডেন্ট অল বেঙ্গল মেন্স ফোরাম। না, এগুলো আমি একদম অত্যন্ত মানে কি বলবো, বিরোধিতা করি। কারণ এই আপনারা নারীদেরকে সম্মান জানাতে গিয়ে নারীদেরকেই অসম্মান করছেন। সেদিন আপনাদের জন্য আর্জি করে যখন নার্স এরা তাদেরকে টেবিলের তলায় লুকোতে হয়েছিল, এক মহিলা পুলিশ কর্মী আহত হলেন, কালকে একজন প্রথিতযশা চিত্রাভিনেত্রীকে পালিয়ে আপনারা তার গাড়িতে ইট মারছেন, এগুলো সমর্থন করুন।
এভাবে সমর্থন করি, এভাবে কিছু হয় না। আর আপনারা বলছেন মহিলাদের জন্য রাজ্জাক, যে মহিলাদের জন্য সুবিচার চাই, এবার মহিলাদেরকে আপনারা এরকম করে আক্রমণ করছেন, এটা কি, এটা ঠিক নয়। আর সুবিচার কি সত্যি হবে, মানে সেইটা তোমার তো কি মনে হয়? আমি তো এটার ব্যাপার। এইবার একটা কথা বলি, ভীষণ খারাপ লাগবে জানেন তো সবার শুনতে। এই যে কাল থেকে শুনছি অনেক বড় বড় মানুষ বলছেন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আজকে বুঝতে পারছেন তো যে পুরুষ মানুষ কিভাবে ঘুরে বেড়ান কোর্টে কোর্টে। অনেক মহিলাও ঘুরে বেড়ান জানেন তো, যাদের সহায় সম্বল নেই বহু মহিলাও ঘুরে বেড়ান। তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষের সাধারণ জনগণ প্রত্যেক দিন এই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে কিভাবে ঘুরে বেড়ান কোর্টে কোর্টে। আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাদের কষ্টটা, তাদের অসহায়তাটা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন। আমি শুধু পুরুষের কথা বলিনি, বহু মহিলাও আছেন যাদের মামলা চলছে, হয়তো টাকা পয়সার জোর নেই, পেছনের জোর নেই, তারাও দিনের পর দিন এভাবে ঘুরে বেড়াচ্ছেন। তারাও কিন্তু মেনটেনেন্সের 1 পয়সা পান না, কিচ্ছু পান না, এটা মনে রাখবেন। আমি শুধু পুরুষের কথা বলিনি, সাধারণ জনগণ যাদের কিচ্ছু নেই, যারা এখনো আইনের বিচারের উপর ভরসা করেন, তারা এই তারিখ পে তারিখ করেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এটা এবার মনে রাখবেন, কেমন লাগে তখন। দেখেছেন তো আপনাদের সবার হতাশা, কালকে থেকে অনেক গ্রুপে দেখছি ভীষণ হতাশাগ্রস্ত লাগছে, ভীষণ খারাপ লাগছে। আমার কথার কেউ অন্যভাবে নেবেন না, শুধু ভাববেন তাহলে ভারতবর্ষের এই সাধারণ জনগণের কি অবস্থা। সেদিন কোথাও একটা দেখছিলাম কত লাখ নাকি ধর্ষণের কেসই পেন্ডিং, তাহলে ভাবুন সেই বাবা মাগুলোর কি অবস্থা আছে, ভাবুন তাহলে। আজকে আপনারা সবাই মিলেই আন্দোলনে নেমেছেন, তাই আপনাদের এত হতাশ লাগছে। কিন্তু যাদের জন্য কেউ আন্দোলনে নামলো না, আজকে গত বছর একটি ছেলে চলে গেছে যাদবপুরে একই দিনে, তাহলে সবার বাবা মার কথা ভাববেন কেমন, যে তাদের ঠিক কেমন লাগে দিনের পর দিন। শিক্ষা 180 কোটি জনগণের দেশে কজনকে আমরা শিক্ষা দেব, কিভাবেই বা শিক্ষা দেব? সব হচ্ছে ইউটোপিয়ান জগতের কল্পনা। আসলে তারা মানুষ যারা করছে এসব হচ্ছে ইউটোপিয়ান কল্পনা। 180 কোটি জনগণকে শিক্ষা দিয়ে এই মানসিকতা থেকে ফেরানো বড় সোজা কথা নয়। বলতে শুনতে খুব ভাল লাগে এসব, মানে কি বলবো, স্বপ্নের কথাই বলবো, বলে তো নাথিং লাইক ইট। 180 কোটি দেশের জনগণ। আমি এটাও বলতে পারি, এদেশে এমন অনেক গ্রাম আছে, এই লাপাতালিটি সিনেমাটা দেখেছিলেন তো, যে গ্রামের মহিলারা নিজেদের গ্রামের নাম জানেন না। বহু পুরুষও এমন আছেন, তাদের জীবনে বহু পরিযায়ী শ্রমিক মহিলাদের সঙ্গে যেসব করা হয় কেউ জানেন না, কিন্তু আমি পুরুষ অধিকারের কাজ করতে গিয়ে সেগুলো পড়াশোনা করেছি। তাদের কাছে না সারাদিনের শেষে এক থালা ভাত আর একটা পরনের কাপড় জুটলেই তারা মনে করেন পৃথিবীতে এর থেকে বড় আর কিছু হতে পারে না। তারা এসব অত্যাচার এসব কিছু ভাবেনি না, মনে করেন ওটাই আমাদের জন্মগত পাওয়া, ওটা আমাদের পাওয়ারই ছিল। তারা কোনোদিন এ নিয়ে লড়াই টড়াই করা অনেক দূরস্থান। তারা জানেনই না ভারতবর্ষে কিছু আছে, তাদের জীবনে ওইটুকুই, যেটুকুতে থাকেন ওইটাই তাদের কাছে ভারতবর্ষ। যেমন সবুজ দ্বীপের রাখা যায় দেখেছিলাম না, যে ওনারা জানতেনই না ভারতবর্ষ কোনোদিন পরাধীন ছিল, তারপরে আবার স্বাধীন হয়েছে। ঠিক এরকম বহু মানুষ আমাদের দেশ খুঁজলে আপনারা পাবেন, সেই মেয়েদেরও পাবেন যারা নিজেদের গ্রামেরই নাম জানেন না। এরকম সিনেমায় দেখেছি, ঠিক সিনেমায় যেমন হয়। আজকে অল বেঙ্গল মেন্স ফোরামের উদ্যোগে আগামী 7 তারিখে আমাদের গণপতি বাপ্পা গণেশ পূজা রয়েছে, তার উদ্বোধন আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটা যদিও আমাদের বাংলাতে খুব কম প্রচলন ছিল, বিশেষ করে মহারাষ্ট্রের এটা বেশি করত মুম্বাইতে, যেহেতু মুম্বাই আমাদের বাণিজ্যিক রাজধানী, তাই সেখানে এটা বাবা গণেশের পূজা বেশি হতো। কিন্তু আস্তে আস্তে এটা আমাদের বাংলার মধ্যে সম্প্রসারিত হচ্ছে। যত বেশি মানুষের মধ্যে পূজা অর্চনা, দেবদেবীর প্রতি পূজা, বাবা মার প্রতি পূজা, এই বিষয়গুলো যত জাগ্রত হবে তত আমরা বেশি সমৃদ্ধ হব, আমাদের সমাজ তত বেশি সমৃদ্ধ হবে। আমি অল বেঙ্গল মেন্স ফোরামের সকল উদ্যোক্তা, বিশেষ করে আমাদের নন্দিনী ভট্টাচার্য মহাশয়া সহ যারা যারা উদ্যোক্তা আছেন তাদের সকলকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে গণপতি বাপ্পা মরিয়ার যে পূজা, গণেশ পূজা, তার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সত্যি আমি তো একটু অবাক হয়ে গেলাম এখানে এসে, যে পুরুষের গণেশ উৎসবটা, এটা নন্দিনী বলেই সম্ভব। নন্দিনী এই পুরুষদের যে লড়াইটা করেন সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমার সঙ্গে বেশি দিনের পরিচয় না, একটা অনুষ্ঠানে কদিন আগে পরিচয় হয়েছিল। আর আমি সবসময় অনুষ্ঠানগুলো দেখি, সবসময় ফেসবুকে ফলো করি, আমার খুব ভালো লাগে। আর গণেশ পুজো তো একটা আমাদের মানে পুজো শুরু হওয়ার, এই পুজোর মরশুম শুরু হওয়ার, আমরা বলি না গণেশকে পুজো দিয়ে সব পুজো করতে হয়, এই গণেশ পুজো দিয়েই শুরু হয়, তারপর তো এক এক করে পুজো শুরু হবে। আর প্রতি বছরই আমার ঠিক এই সময়টা, যেহেতু বম্বেতে গণেশ পুজোটা হয়, আর আমার প্রতিবারই বম্বে, আগামীকালই বম্বে চলে যাচ্ছি সকালে, আর পরশুদিন পুজো।
আর তার ঠিক আগামীকাল তো যে উদ্বোধন, আজকে উদ্বোধন, সেই উদ্বোধনে আসতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আর এবার যদি একটা গণেশেরও গানও করেছি, গণেশ আমি বম্বেতে করেছি, ভালো লাগছে। আর বলবো গণেশের আশীর্বাদে, গণেশের যেন আমাদের আশীর্বাদ নিয়ে যেন আমরা এই সমস্ত যেই যা কিছু ঘটছে সেই যেন আগামী দিনে সমস্ত ধুয়ে মুছে যায়। আরও কোনো 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 খারাপ শক্তি যেন আমাদের শুধু স্পর্শ না করতে পারে। আমরা যেভাবে সত্যি সত্যি মিলিত হয়েছি, আমরা সত্যি ভালো লাগছে যে এই আন্দোলন এরকমই হওয়া উচিত, যে আন্দোলন হচ্ছে সেটা সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আর আমার মনে হয় জাস্টিস তো হবেই, ভালো লাগবে। গণেশ পুজোকে ঠাকুরকে এটাই করবো, ঠাকুর কাছে এই নিবেদন করছি যেন সত্যি সত্যি জাস্টিস পায়, যে চলে গেছে তার যেন আত্মার শান্তি হয়।